দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক চরম অস্বস্তিকর এবং বিপজ্জনক মোড় সৃষ্টি হয়েছে। যখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি ভারতের ১৭ মাউন্টেন স্ট্রাইক কোরের ভারী বুটের আওয়াজ স্পষ্টতই এক চাপা সামরিক আতঙ্ক তৈরি করছে, ঠিক তখনই মস্কোর ক্রেমলিন থেকে আসা একটি আকস্মিক বার্তা ঢাকার ক্ষমতার কেন্দ্রে এক নতুন ধরনের চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিকে সামরিক ভীতির পাশাপাশি এক নগ্ন কূটনৈতিক ব্ল্যাকমেইল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বার্তাটি এসেছে তার ভাষা ছিল চরম অকূটনৈতিক, শিষ্টাচার বহির্ভূত এবং একটি স্বাধীন রাষ্ট্রের প্রতি সরাসরি সতর্কবাণী। রাশিয়ার এই বক্তব্যটি কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না, এটি ছিল একটি পরাশক্তির পক্ষ থেকে তার ঘনিষ্ঠ মিত্রের স্বার্থ রক্ষার জন্য দেওয়া এক কড়া হুঁশিয়ারি। মস্কো কার্যত বাংলাদেশকে সরাসরি সতর্ক করে দিয়েছে। ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, ঢাকা যেন দিল্লির জন্য ঠিক তেমন কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্ম না দেয়। এই শব্দচয়ন আন্তর্জাতিক সম্পর্কের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। মস্কোর এই প্রকাশ্য এবং আগ্রাসী অবস্থান এখন অনেকটাই স্পষ্ট করে দিয়েছে যে তারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কেবল ভারতের বহু পুরনো বন্ধু নয়, বরং তার অঘোষিত এবং অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। এর মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি নির্ধারণের স্বাধীনতায় সরাসরি প্রকাশ্য হস্তক্ষেপ করা হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলোকেই বুড়ো আঙুল দেখাচ্ছে। পর্যবেক্ষকরা এবং কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার এই বিস্ফোরক বক্তব্যের মূল লক্ষ্য দ্বিমুখী এবং অত্যন্ত কৌশলগত। একদিকে তারা চাইছে বাংলাদেশকে কঠোরভাবে ভারতের আজ্ঞাবহ হিসেবে তার প্রভাব বলয়ের মধ্যে রেখে দিতে, অন্যদিকে তারা তীব্রভাবে বাধা দিচ্ছে যাতে ঢাকা দিল্লির রাজনৈতিক এবং নিরাপত্তা বলয় থেকে সামান্যতম বেরিয়ে যেতে না পারে। মস্কোর এই প্রকাশ্য হুমকি এমন এক সময়ে এলো যখন আঞ্চলিক স্থিতিশীলতা এমনিতেই চরম উত্তেজনায় ভুগছে এবং নানা ধরনের বৈশ্বিক শক্তির টানাপোড়েন দৃশ্যমান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ব্যবহৃত শব্দচয়ন ছিল ব্যাপক এবং অত্যন্ত কঠোর, যা নিছক সতর্কবার্তার চেয়েও বেশি কিছু। তারা বারবার ইউক্রেনের সংকটের উদাহরণ টেনে এনেছে, যা মূলত একটি সামরিক পদক্ষেপের প্রচ্ছন্ন হুমকি। এর নেপথ্যে কাজ করছে ভারতের চরম নিরাপত্তা উদ্বেগ, যা এখন প্রকাশ্য হয়ে উঠেছে। গত ২৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটা দাতাগ্রহিতার একপাক্ষিক সুবিধার ভিত্তিতে চলছিল। এই সুবিধা বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারতের আঞ্চলিক কর্তৃত্বকে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু ভারত বিরোধী রাজনৈতিক কার্যকলাপে এবং জনমত গঠনের প্রক্রিয়ায় এই একপাক্ষিক সুবিধার জায়গায় ফাটল ধরার ভয় পাচ্ছে দিল্লি। ভারত নিজে সরাসরি এসব স্পর্শকাতর এবং গুরুতর কথা বলে পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করতে চাইছে না। তাই তারা তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র রাশিয়াকে ব্যবহার করে ঢাকাকে সরাসরি এবং চূড়ান্ত চাপে রাখার কৌশল নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, ভারত যখন নিজের প্রতিবেশী দেশগুলোতে বন্ধুত্বের বন্ধন বা নিজেদের কূটনৈতিক কৌশল দিয়ে পুরোপুরি সফল হতে পারছে না, যখন তারা নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো দেশগুলোতে নিজেদের প্রভাব হারাচ্ছে, তখন তারা রাশিয়ার মতো একটি পরাশক্তিকে ব্যবহার করে নিজেদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চাইছে। সহজ ভাষায় দিল্লি এখন রাশিয়ার মাধ্যমে বাংলাদেশের উপর তাদের অদৃশ্য কর্তৃত্ব জারি রাখতে চাইছে। এটি একটি অত্যন্ত কঠিন, সূক্ষ্ম এবং একই সঙ্গে বিপজ্জনক কূটনৈতিক কৌশল, যা একটি ছোট রাষ্ট্রের স্বাধীনতাকে পুরোপুরি প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি ছিল এবং থাকা উচিত ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই নীতি যে কোনো শান্তিপ্রিয় রাষ্ট্রের জন্য আদর্শ। তবে বর্তমান বিশ্ব বাস্তবতায়, বিশেষ করে আঞ্চলিক ভূ রাজনৈতিক অস্থিরতার মুখে এই নীতি এখন চরম অকার্যকর হয়ে পড়েছে। যখন আপনার প্রতিবেশী দেশ আপনার সার্বভৌমত্বকে প্রায় উপেক্ষা করে এবং অন্য একটি পরাশক্তিকে ব্যবহার করে প্রকাশ্যে আপনাকে ভয় দেখায়, তখন আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ থাকার অর্থ কেবল নিজের বিপদকে আমন্ত্রণ জানানোর সমান নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং সমর বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই খোলাখুলি হুমকির মুখে বাংলাদেশের এখন উচিত হবে দ্রুত নতুন এবং শক্তিশালী মিত্র খুঁজে নেওয়া, যারা ভারত এবং রাশিয়ার এই অশুভ জোটকে মোকাবেলা করার ক্ষমতা রাখে। ভারত এবং রাশিয়া এই জোটকে কার্যকরভাবে মোকাবেলা করতে হলে ঢাকাকে অবশ্যই একটি পাল্টা কৌশলগত জোটের দিকে গভীরভাবে নজর দিতে হবে। এই পাল্টা জোটে চীন এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যারা ভারতকে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থের জন্য চাপে রাখতে সক্ষম। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের বিপরীতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন শুধু সময়ের দাবি নয়, এটি বাংলাদেশের সার্বভৌম অস্তিত্ব রক্ষার একটি অনিবার্য লড়াই। এদিকে ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন বা আকাশপথে হামলার আশঙ্কার কথা উঠলে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতার বিষয়টি সামনে নিয়ে আসা অত্যাবশ্যক।
সামরিক নথি এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে বলা যায়, ভারতের হাতে থাকা আধুনিক রাফাল এবং সুখোই MKI যুদ্ধবিমানের আক্রমণের বিপরীতে বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল, পুরনো এবং ভঙ্গুর। রাশিয়ার তৈরি পুরনো MiG-29 বা চীনের তৈরি F-7 বিমান দিয়ে ভারতের মাল্টিরোল ফাইটার জোটের মোকাবেলা করা প্রায় অসম্ভব একটি কাজ। এই প্রযুক্তি নির্ভর যুদ্ধে পুরনো সরঞ্জাম দিয়ে লড়তে যাওয়া মানে এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, একটি পূর্ণাঙ্গ সংঘর্ষ শুরু হলে যুদ্ধের ময়দানে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম দফার বিমান হামলা ঠেকানোর মতো প্রযুক্তিগত শক্তি আমাদের হাতে নেই বললেই চলে। আর এই সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া এবং ভারত এখন প্রকাশ্য ভাষায় বা কূটনৈতিক ব্রিফিংয়ে বাংলাদেশকে দমানোর সাহস পাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। একটি দেশ তখনই সত্যিকারের স্বাধীন থাকতে পারে যখন তার আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত এবং দুর্ভেদ্য থাকে। আর সেই সুরক্ষার জন্য অন্তত 1 ডজন আধুনিক সুখোই ফ্ল্যাঙ্কার বা সমমানের যুদ্ধবিমান কেনা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং এটি টিকে থাকার জন্য অপরিহার্য এক লড়াই। এই ভয়াবহ প্রযুক্তিগত ব্যবধান যদি দ্রুত কমানো না যায়, তবে মস্কোর এই হুমকি বাস্তবে সামরিক রূপ নিতে বেশি সময় নেবে না। এই সংকটের মূলে রয়েছে বাংলাদেশের নেতৃত্বের একাংশের নতজানু মানসিকতা। রাষ্ট্রের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং নীতি নির্ধারক এখনও পর্যন্ত ভারতের প্রতি তোষণ নীতি বজায় রাখতে ব্যস্ত। এই দুর্বল এবং আত্মবিশ্বাসহীন নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করতে পারছে না এবং পরাশক্তিদের চোখে গুরুত্ব হারাচ্ছে। রাশিয়ার মতো একটি দেশ যখন প্রকাশ্য সভায় এত বড় হুমকি দেয়, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সঙ্গে সঙ্গে কঠোর প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু বর্তমান প্রশাসনের মন্থর গতি এবং নীরবতা বলে দিচ্ছে যে সংকটকালীন পরিস্থিতি সামাল দেওয়ার মতো দক্ষ এবং সাহসিক কূটনীতিকের বড় অভাব রয়েছে। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন যে বাংলাদেশকে এখন এমন একজন নেতৃত্ব খুঁজে বের করতে হবে, যিনি আন্তর্জাতিক ফ্রন্টে গিয়ে তুরস্ক, আমেরিকা এবং চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের প্রভাব বলয় থেকে দেশকে বের করে আনতে পারবেন। বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার কূটনৈতিক সমর্থন আদায় করা এখন সামরিক ও কৌশলগত দিক থেকে খুবই জরুরি। তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা এবং চীনের অর্থনৈতিক ও সামরিক প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ভারসাম্য তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ইতিহাসের নজর দিলে দেখা যাবে, রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন সবসময় ভারতের স্বার্থের পাহারাদার হিসেবে কাজ করেছে। 1971 সালের যুদ্ধের ইতিহাস নিয়ে লেফটেন্যান্ট জেনারেল দ্য ব্রিটেল অফ ইস্ট পাকিস্তান বইটিতে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে ভয়াবহ মিল বহন করে। আমরা জানি 3 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু নিয়াজির মতে ভারতের আসল আগ্রাসন শুরু হয়েছিল 1971 সালের 22 নভেম্বর। সেদিন ভারতীয় বাহিনী গোপনে ঢাকা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। 22 নভেম্বর সেই হামলার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে আকাশপথ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া এবং বহির্বিশ্ব থেকে যোগাযোগ পথ বন্ধ করে দেওয়া। মজার ব্যাপার হলো, আজ 2025-26 সালেও রাশিয়া সেই একই কায়দায় ভারতকে মদদ দিচ্ছে এবং বাংলাদেশের উপর ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করছে। ইতিহাসের এই ভয়াবহ মিল থেকে বোঝা যাচ্ছে, এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং একটি সুচিন্তিত এবং সুদূর প্রসারী নকশা। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এবং রাশিয়ার সরাসরি হুমকি মোকাবেলা করতে হলে বাংলাদেশকে এখন চীন, তুরস্ক, পাকিস্তান ফ্রন্টের সাথে দ্রুত যুক্ত হতে হবে এবং এই জোটকে শক্তিশালী করতে হবে। চীনের সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা ভারতকে আঞ্চলিকভাবে চাপে ফেলার জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে, যা দিল্লির আধিপত্যবাদী আকাঙ্ক্ষাকে সীমিত করতে পারে। অন্যদিকে তুরস্কের সামরিক ড্রোন প্রযুক্তি বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক সেনাবাহিনীকে নাস্তানাবুদ করতে সক্ষম, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্কের উন্নয়ন করার মাধ্যমে আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখা সম্ভব হতে পারে, যা ভারতকে তার আগ্রাসী কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। শত্রু যখন আক্রমণাত্মক কথা বলছে, তখন বাংলাদেশের উচিত হবে কূটনৈতিক শিষ্টাচারের দোহাই না দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক মনোযোগ দেওয়া। বিশেষ করে আকাশসীমার সুরক্ষায় চীন বা তুরস্ক থেকে উন্নত মানের বিমান প্রযুক্তির ব্যবস্থা দ্রুত সংগ্রহ করা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। রাশিয়া ও ভারতের এই অশুভ আঁতাত ভাঙতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও কঠোরতা প্রয়োজন। দেশের 1 ইঞ্চি মাটিও যেন অন্য কোনো দেশের নিরাপত্তার জন্য ব্যবহৃত না হয়, সেই নিশ্চয়তা যেমন দিতে হবে, তেমনি অন্য কোনো দেশ যেন আমাদের উপর খবরদারি করতে না পারে, সে কঠোর অবস্থানও পরিষ্কার করতে হবে। বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট ব্যক্তি এবং নীতি নির্ধারকদের উচিত হবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে লবিং জোরদার করা, কারণ ভারত বর্তমানে আন্তর্জাতিকভাবে কিছুটা কোণঠাসা, আর এই সুযোগটি বাংলাদেশকে দ্রুত কাজে লাগাতে হবে।
মনে রাখতে হবে, কেবল মিষ্টি কথা বলে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। তার জন্য প্রয়োজন শক্ত হাত এবং শক্তিশালী নির্ভরযোগ্য মিত্র। রাশিয়া বা ভারত কেউই বাংলাদেশের ভালো চাইবে না, যদি না আমরা নিজেদের শক্তি প্রদর্শন করতে পারি এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে পারি। সবশেষে বলা যায়, দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য টিকিয়ে রাখার জন্য রাশিয়া এখন ঢাল হিসেবে কাজ করছে। 22 নভেম্বরের সে পুরনো ইতিহাসের মতো আজও ঢাকাকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। আকাশপথে ভারতের সক্ষমতা এবং রাশিয়ার কূটনৈতিক চাপের বিরুদ্ধে লড়াই করতে হলে বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক উভয় খাতেই আমূল পরিবর্তন আনতে হবে। অন্যথায় দেশের সার্বভৌমত্ব কেবল কাগজে কলমেই থেকে যাওয়ার ভয়াবহ ঝুঁকি তৈরি হবে।